কাল বসছে সংসদের প্রথম অধিবেশন। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। সংসদীয় বোর্ডের সভা শেষে জানালেন স্থানীয় সংখ্যালঘু। জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত জানালেন গোলাম পারওয়ার। সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চান বিরোধী দলীয় চিফ হুইপ। তেলের জন্য আজও দীর্ঘ লাইন। বিভাগীয় শহরে অকটেন ও পেট্রোলের সরবরাহ বাড়ল 10%। সিঙ্গাপুর থেকে এলো আরো 27,000 মেট্রিক টন ডিজেল। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধে সমুদ্রে মাইন ফেলছে ইরান। 16টি নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুধু সংসদ নেতা বা বিরোধী দলীয় নেতা নয়, চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ সহ প্রায় সব গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ। নতুন স্পিকার, ডেপুটি স্পিকারও শপথ নেবেন সংসদের প্রথম অধিবেশনেই। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, গঠনমূলক বিতর্ক আর কার্যকর ভূমিকায় সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে, প্রত্যাশা গবেষক ও বিশ্লেষকদের। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে সংসদ উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কাও করছেন তারা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক প্রস্তুতি। নতুন এই সংসদের বড় বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ সদস্যই প্রথমবার আলোকিত করতে যাচ্ছেন সংসদীয় চেয়ার। 219 জনই হচ্ছে প্রথম জাতীয় সংসদ সদস্য। এই নতুন যারা সংসদ সদস্য তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই সংবিধান এবং কার্যপ্রণালী বিধি যদি তারা ফলো করে তাহলে তাদের জন্য সংসদ পরিচালনা করা অনেক সহজ। শুধু এমপিরাই নয়, সংসদের গুরুত্বপূর্ণ ধারাতেও আসছে পরিবর্তন। স্পিকার পদত্যাগ করায় সংসদের কার্যপ্রণালী বিধি মেনে রাষ্ট্রপতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতা। সংসদ নেতা উনি আহ্বান জানাবে পুরাতন সিনিয়র সদস্য, তাদের মধ্যে থেকে একজন উনি মনোনয়ন দেবে, উনি চেয়ার করবেন। ওই চেয়ারে উনি বসবেন, সভাপতি স্পিকারের চেয়ারে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ পরিচালিত হবে। তারপরে স্পিকার নির্বাচিত হবে, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তারপরে স্পিকার গিয়ে স্পিকারের চেয়ারে, সভাপতি চেয়ারে বসবে। আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, জনগণের সমস্যা তুলে ধরার পাশাপাশি আইন তৈরিতে গঠনমূলক বিরোধিতায় প্রাণবন্ত হয়ে উঠবে নতুন সংসদ। সরকারি দল এবং বিরোধী দলের একটা প্রাণবন্ত বিতর্ক এবং গঠনমূলক সমালোচনা আলোচনার মাধ্যমে জাতীয় ইস্যুগুলোতে তারা কথা বলবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি যদি বিরোধী দল হয়, সেক্ষেত্রে সরকারি দলকে অত্যন্ত দায়িত্বশীলতার মধ্যে নিয়ে আসবে। সারা দেশে সরকারের কী ধরনের ব্যয় হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে, এগুলো নিয়ে তারা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমার কাছে মনে হয় যে বিএনপি আরেকটা তৃতীয়বারের মতো একটা বড় ভুল করতে যাচ্ছে যদি এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ না নেয় এবং এটা যদি পাশ কাটিয়ে যায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই মঞ্চে প্রত্যাশার আলো কতটা দ্যুতি ছড়াবে তার ওপরই নির্ভর করছে নতুন সংসদের গ্রহণযোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এবার যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা তাদের নিয়মিত উপস্থিতি, আইন প্রণয়ন এবং স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংসদকে যেমন প্রাণবন্ত করবে, তেমনিভাবে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। প্রথম অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে সকাল 11টায় সভা শুরু হয়। স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে বিএনপির সংসদীয় দল। এছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। এর আগে গত 9 মার্চ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে, আগামীকাল সংসদ শুরু হচ্ছে, তো সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা
পার্লামেন্টের সব দায় দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ। এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আমাদের সংসদ নেতাকে। সংসদ নেতা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, সরকারি দলের সংসদীয় সভার সর্বশেষ সিদ্ধান্ত সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? রায়হান, সকাল 11টায় বিএনপির সংসদীয় বোর্ডের সভা শুরু হয় এবং সেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ আগে সেই সভাটি শেষ হয়েছে। তারপরে এলজিআরডি মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে কে হতে যাচ্ছেন সংসদের উপনেতা এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার। তারা যেটি জানিয়েছেন যে আগামী সেটা সংসদ নেতা তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের উপনেতা। সে বিষয়ে তার উপরে বিএনপির সংসদ সদস্যরা তার উপরে ভার দিয়েছেন। তিনিই ঠিক করবেন এই তিনটি পদে কারা আসতে যাচ্ছেন। এবং তারা বলছেন যে এই যে আগামীকাল সকাল 11টায় জাতীয় সংসদের যে অধিবেশন, ত্রয়োদশ জাতীয় সংসদের বহুল কাঙ্ক্ষিত এই অধিবেশন শুরু হবে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশনে বক্তব্য রাখবেন, স্বাগত বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই বক্তব্যেই হয়তো জানা যাবে যে কে হচ্ছেন এই স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা। তো আজকে বিরোধী দলেরও একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সেই সভাটি শেষ হয়েছে। বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ডেপুটি স্পিকার যেটা সরকারি দল থেকে তাদেরকে অফার করা হয়েছে সেই ডেপুটি স্পিকার তারা নিচ্ছেন কিনা। নাহিদ ইসলাম যেটি জানিয়েছেন যে তারা জুলাই সনদের বাস্তবায়ন এবং এ সংক্রান্ত আলোচনা হওয়ার পরেই সে বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন। এছাড়াও জামায়াতের বেশ কয়েকজন সংসদ সদস্য সাংবাদিকদের সাথে তারা কথা বলেছেন। তারাও জানিয়েছেন যে জুলাই সনদ যেহেতু তারা সাংবিধানিক পরিষদের শপথ নিয়েছেন এবং সেজন্য তারা অঙ্গীকারবদ্ধ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত হলেই সে ব্যাপারে তারা কি নেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং তারা আগামীকালকের অধিবেশনে যোগ দিবেন কিনা সে বিষয়ে কিছুক্ষণ পরেই তাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংবাদ সম্মেলন করে জানাবেন এবং সে বিষয়ে তারা বিস্তারিত জানাবেন। তো আগামীকালকে যেই বহুল কাঙ্ক্ষিত যেই অধিবেশন সেই অধিবেশনের অপেক্ষা সবাই আজকে রয়েছে এবং সংসদ। ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। সংসদ ভবন প্রাঙ্গণ থেকে আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ যুক্ত ছিলেন আমাদের সাথে। জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে জামাত নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে গণমাধ্যমের ব্রিফিংয়ে তিনি কথা জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামাত ইসলামী। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেন তিনি। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চান তারা। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ভূমিকা কি হবে তার উপর বিরোধী দলের ভূমিকা নির্ভর করবে বলেও নাহিদ ইসলাম জানিয়েছেন। সংসদীয় 11 দলের সংসদীয় দলের বৈঠক চলছে। বৈঠকে কি নিয়ে আলোচনা চলছে? আলোচনা শেষ হয়নি। সেশন শুরু হলে আমাদের বিভিন্ন পর্বে 11 দলীয় এমপিরা কিভাবে কি ভূমিকা পালন করবেন, অনেক ইস্যু আছে, তো এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা কি ডেপুটি স্পিকারের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছলেন কিনা? না, এটা তো জুলাই চার্টারের সাথে জড়িত। আমরা শুরু হলে আমরা জুলাই সনদ সম্পর্কে আমাদের এমপিরা কথা বলবেন। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা আছেন, উনি কি দায়িত্ব পালন করবেন এটা তো আমরা আগেই বলেছি। এই প্রসঙ্গ এখনই প্রাসঙ্গিক নয়। সেশন শুরু হবে, জুলাই চার্টার নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে। দেন লিডার অব দি অপোজিশন উইল ডিসাইড, আমাদের পার্লামেন্টারি মেম্বারদের। আগামীকালকের স্পিকার নির্বাচন হওয়ার কথা, ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সেখানে আমাদের ভূমিকা কি থাকবে, রাষ্ট্রপতির ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে, এবং আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে,
সরকারি দল নেয়নি। আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। তো সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। এদিকে দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের সরবরাহ সংকট কাটাতে এবং জনচাহিদা মেটাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বাড়তি তেল নেয়ার প্রবণতা যেন থামছেই না, এর ফলে বাড়ছে ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আবারও সিরিয়ালে দাঁড়াচ্ছেন অনেকে। রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পেই এমন চিত্র দেখা গেছে। জ্বালানি সংকট, দাম বাড়ার শঙ্কা ও গুজবের কারণে আগাম প্রস্তুতি হিসেবে বাড়তি তেল নিচ্ছেন অনেক ক্রেতা। রাজধানীর প্রায় সবকটি পেট্রোল পাম্পেই গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে বিপিসি জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির মাঝেও তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আগে ঘোষিত 25% হ্রাসের সিদ্ধান্ত পরিবর্তন করে তা 15% নামিয়ে আনা হয়েছে। হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিপিসি। সিঙ্গাপুর থেকে 27,000 মেট্রিক টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামের আরও একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ নিয়ে গত 2 দিনে 54,204 মেট্রিক টন ডিজেল যুক্ত হয়েছে। সকালেই জাহাজটির খালাস প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত সোমবার 27,204 টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে আসে শিউচি নামে একটি ডিজেলবাহী ট্যাঙ্কার। আগামী এক সপ্তাহের মধ্যে আসবে আরও 3টি ট্যাঙ্কার। আগামীকাল বন্দরে পৌঁছানোর কথা রয়েছে এমপিটি থেমিস। এটিতে 30,484 টন ডিজেল রয়েছে। রাফেল সামুরাই নামের আরেকটি ট্যাঙ্কার পৌঁছানোর কথা রয়েছে শনিবার। এছাড়া 15ই মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে চ্যাংহ্যাং 2 নামে আরেকটি ট্যাঙ্কার। এই দুটিতে প্রায় 30,000 টন করে ডিজেল রয়েছে। এশিয়ায় বিভিন্ন দেশ থেকে আমদানি করা এই 5টি ট্যাঙ্কার মিলিয়ে দেশে মোট 1,44,205 মেট্রিক টন পরিশোধিত ডিজেল যুক্ত হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। 12তম দিনে গড়ালো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের পাল্টাপাল্টি হামলা। পরিস্থিতি ক্রমেই মোড় নিয়েছে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণের দিকে। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে মাইন ফেলছে ইরান। অবিলম্বে এটি বন্ধ না হলে ইরানের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইন স্থাপনকারী অন্তত 16টি নৌযান ধ্বংসের দাবিও করেছেন তিনি। এদিকে কমপক্ষে 150 জন মার্কিন সেনা আহতের তথ্য স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইরান লক্ষ্য করে ইসরায়েলের সহযোগী হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে মার্কিন বাহিনী। লণ্ডভণ্ড হচ্ছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকা। ধ্বংস হচ্ছে অবকাঠামো, বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় 11 দিনে প্রায় 10,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত আর 1,300-র বেশি মানুষকে হত্যার অভিযোগ তুলে ক্ষয়ক্ষতির তথ্যপাত্র দিয়েছে তেহরান। এমন অবস্থায় কৌশল পাল্টে ভিন্ন দিকে মোড় নিচ্ছে যুদ্ধ পরিস্থিতি। নজর এখন বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি জ্বালানিতে। হামলা হচ্ছে তেল সংরক্ষণাগারে। পাল্টাপাল্টি হুমকি আর টানাপোড়েনের কেন্দ্রে এখন জ্বালানি পরিবহনের অন্যতম রুট হরমুজ প্রণালী। বিশ্বে তেল সরবরাহের 1/5 হরমুজ দিয়ে পরিবহন করায় গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হলে জ্বালানি খাতে বৈশ্বিক টালমাটাল অবস্থা তৈরির আশঙ্কা রয়েছে, যার নজির এরই মধ্যে জ্বালানি আর পুঁজিবাজারে পড়তে শুরু করেছে। হরমুজের নিয়ন্ত্রণ এখনও ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে কিছুদিন ধরে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরান। এমন অবস্থায় মাইন স্থাপনকারী 1 ডজনের বেশি নৌযান ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে ইরানকে হুঁশিয়ার করে অবিলম্বে মাইন অপসারণ আর হরমুজ প্রণালীকে বাধামুক্ত রাখতে বলেছেন তিনি। তার দাবির সমর্থনে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের পাল্টা হামলা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও হাইফা, জেরুজালেম সহ একাধিক এলাকায়। এতে বিস্ফোরণ হয়েছে হাইফার একটি তেল শোধনাগারে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের দক্ষিণে হায়লা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, যা যুদ্ধবিমানের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। অন্তত 6টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির তথ্য ধামাচাপা দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন অবশেষে সেনা সদস্যদের ক্ষয়ক্ষতির একাংশ স্বীকার করেছে। জানিয়েছে ইরানের পাল্টা হামলায় আহত হয়েছেন অন্তত ১৫০ জন। এদিকে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান জারি রেখেছে ইসরায়েল। মঙ্গলবার ২৪ ঘণ্টায় হত্যা করা হয়েছে অন্তত ৫ জন লেবানিজকে, আর এক সপ্তাহে অন্তত ৫৭০ জন লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জুলাই হত্যাযজ্ঞের মামলা এবং প্রসিকিউটরের ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আসামিকে খালাসের বিনিময়ে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কাজ করবে। পাশাপাশি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষ চাওয়ার অভিযোগও তদন্ত করা হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কাল বসছে সংসদের প্রথম অধিবেশন। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। সংসদীয় বোর্ডের সভা শেষে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত, জানালেন গোলাম পরোয়ার। সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চান বিরোধী দলীয় চিফ হুইপ। তেলের জন্য আজও দীর্ঘ লাইন। বিভাগীয় শহরে অকটেন ও পেট্রোলের সরবরাহ বাড়ল 10%। সিঙ্গাপুর থেকে এলো আরও ২৭,০০০ মেট্রিক টন ডিজেল। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধে সমুদ্রে মাইল ফেলছে ইরান। ১৬টি নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের, পাল্টাপাল্টি হামলা অব্যাহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।